পিএসএল থেকে শুরু করে আপনার ডোমেস্টিক বলেন কিংবা আমাদের ইন্টারন্যাশনাল যে সিরিজ গেছে, নাহিদ রানা কিন্তু অসম বোলিং করেছেন। দেশ বিদেশ সব জায়গায় যেন একটা স্পোর্টিং কন্ডিশনে খেলা যায় এবং সামগ্রিক উন্নতি হয়, সব জায়গাতে যেন ভালো করতে পারে, সেই কথা চিন্তা করে এখনও উইকেটগুলি বাড়া হয় এবং তার যে পেস, তার যে ডেলিভারি 150 পর্যন্ত তুলতে পারে। এই মুহূর্তে তাকে যদি আপনি যে ফরম্যাটেই খেলান না কেন, সে কোনো না কোনো সেশনে আপনাকে ব্রেক থ্রু দেবে এবং ভালো রেজাল্ট আউটপুট বের করে নিয়ে আসবে। যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন হলো নতুন একটা যাত্রা। তামিম ইকবাল এসছেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটে তিনি খেলেছেন। আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম, আর আমার সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। আপনাকে অসংখ্য স্বাগত স্টার প্লেতে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা কর্মব্যস্ত দিন গেল আজকে অনেক। আজকে পাকিস্তান বাংলাদেশ সিরিজ একদম দরজায় চলে এসেছে। কাল বাদ পরশু সিরিজ শুরু। এই ক্যাপ্টেন আগামী পরশু শুরু, 8 তারিখে শুরু হচ্ছে। ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত বরাবরই দারুণ একজন অধিনায়ক। এই একটা ফরম্যাটে যেখানে তিনি অধিনায়কত্ব করছেন এবং একসঙ্গে 3 ক্যাপ্টেন খেলছেন, এটা কি বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া হবে নাকি অন্য কোনো কিছু? যেহেতু 3 ক্যাপ্টেনের মধ্যে একটা দূরত্বের আভাস আমরা পাই, একটা গুঞ্জন শোনা যায়। আপনার এখানে যারা ক্যাপ্টেন রয়েছেন তারা তো রেগুলার প্লেয়ার হিসেবে এখানে খেলছেন, তো এই 3 ক্যাপ্টেন একসঙ্গে থাকার যেমন অ্যাডভান্টেজ রয়েছে, কখনো কখনো ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে যেটা হবে সেটা হলো অ্যাডভান্টেজ হিসেবেই দেখা হবে। কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত একজন অভিজ্ঞ অলরেডি হয়ে গিয়েছেন, 2023 সাল থেকে তিনি ক্যাপ্টেন্সি করছেন। একই সঙ্গে সাকিবের ডেপুটি ছিলেন, সেটাও কিন্তু তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, ভীষণ অ্যাডভান্টেজ। শুধু তাই নয়, তিনি টেস্টে একজন সবচেয়ে ভালো পারফর্মার। তার সঙ্গে যেটা মুশফিকুর রহিম রয়েছেন, তিনি তো আসলে সাবেক ক্যাপ্টেন এবং অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার, বাংলাদেশ দলের 100 টেস্ট খেলা একজন প্লেয়ার। তিনি কখনোই এখানে গ্রুপিংয়ের ভেতরে থাকবেন না এবং তিনি যেটা করবেন, যত বেশি পারেন নাজমুল হোসেন শান্তকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেটা বলা হয় যে তিনি হয়তো থাকাতে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হলেও হতে পারে, সেটা হচ্ছে যে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেয়া নেয়া, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেটা আমিনুল ইসলাম বুলবুল করেছিলেন, সেই কারণে হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই সময় তৈরি হয়েছিল যে কারণে নাজমুল হোসেন শান্ত কিন্তু টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন আফটার শ্রীলঙ্কা সিরিজ। তো সেই দিক থেকে যদি আপনি বলেন তাহলে যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন হলো নতুন একটা যাত্রা। তামিম ইকবাল এসছেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটে তিনি খেলেছেন। তিনি জানেন একটা দল কীভাবে রান করতে হয় এবং কিভাবে বিবাদ থাকলে সেগুলো মিটিয়ে ফেলতে হয়। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যা কিছু ছিল তা এখন অতীত। এখন এই বর্তমান দলে যারা রয়েছেন সবাই একটা পারফরমেন্সের জন্য, এই পাকিস্তানকে হারানোর জন্য তারা সর্বাত্মক উজাড় করে নিজেদেরকে পারফরমেন্সটা ডেলিভার দেবেন এবং তারা ম্যাচ দুটো জিতবেন। এর মধ্যে কেন জিতবেন? কারণ হচ্ছে আপনি জানেন যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গত যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেই সাইকেলে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি এবং সেই ইতিহাস এখন আপনাকে পুনরাবৃত্তি করতে হবে এই নিজেদের মাঠে। এইবার যদি আপনি এখানে দেশের মাটিতেও জিততে পারেন, তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারেন, তাহলে দ্যাট উড বি গ্রেট। আমার দ্বিতীয় কোশ্চেনটা আসলে সেটাই ছিল যে শাহিন শাহ আফ্রিদি তিনি বলেছেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ার কারণে এই সিরিজটা তারা জিততে চান, কিন্তু যেখানে তারা বিগত সময় তাদের নিজেদের মাটিতেই বাংলাদেশের কাছে হেরেছে, তার এই কথাটা বা তার এই যে আত্মবিশ্বাসটা আসলে কতটুকু যৌক্তিক, বা টাইগারদের ক্ষেত্রে কাজটা কতটা কঠিন? দেখুন, প্রত্যেকটা সিরিজে যেটা কোচ বলেছেন, আমাদের হেড কোচ, সেটা হচ্ছে যে প্রতিটা সিরিজই একটা নতুনত্ব নিয়ে আসে এবং প্রত্যেকটা কন্ডিশনও একটা নতুনত্ব থাকে। বাংলাদেশ তখন খেলেছিল পাকিস্তানে এবং সেই সময়ের প্রেক্ষাপটে যদি বাংলাদেশের এই টিমের সফর ছিল, মুশফিক খেলেছিলেন ওখানে এবং আরও মুমিনুল খেলেছিলেন, সেই কারণে তাদের কিন্তু একটা কন্ডিশনে প্রস্তুতি হয়ে গিয়েছিল। সেই প্রস্তুতির আউটপুট সবাই যখন ভালো খেলেছে সেইখানে, তো তার রেজাল্টটা আমরা কিন্তু পেয়েছিলাম। এখন এখানে যদি আপনার খেলতে হয়, স্পোর্টিং কন্ডিশন যদি থাকে, এই কন্ডিশনে আপনি সম্প্রতি খেলেছেন এবং ওয়ানডে সিরিজগুলিতে ভালো করেছেন, টি20তে ভালো করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন আর কি, সিরিজ হেরে গেছেন লাস্টে। কিন্তু লাল বলের খেলায় বাংলাদেশে এখন এক্সপিরিয়েন্স একটা দল, বিশ্বের অন্যতম অভিজ্ঞ দলগুলোর মধ্যে একটা। সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই জেতা উচিত। এবং শাহিন শাহ আফ্রিদি যেটা বললেন আপনি, এটা তার দাবিটা কতটা যৌক্তিক। প্রত্যেক দলই তো চাইবে তারা জিততে এবং হ্যাঁ, শাহিন শাহ আফ্রিদি অবশ্যই জেতার জন্য তিনি বলবেন তার দলের পক্ষে। কেউ লড়াই করতে এসে বলে না যে আমি হেরে যাব, সে বলে যে আমি জিতবো বা আমি জেতার চেষ্টা করব, কিন্তু আমার এখন সক্ষমতা রয়েছে। পাকিস্তানের বোলিং ইউনিট ভালো, একেবারে খারাপ না। তাদের যে 4 জন পেস বোলার রয়েছে, শাহিন শাহ আফ্রিদি পেস বলে অতটা বাইট
ব্যাটিং হবে না আমার ধারণা, কারণ তিনি যে ইনজুরির পরে সেই ছন্দে ওই রকম ছন্দে নেই যেটা একেবারে সব তেড়ে ফুলে ঘুরিয়ে দেবেন, যেটা নাহিদ রানা এই মুহূর্তে লিড দিচ্ছে সারা পৃথিবীকে। তো যদি দেখেন পিএসএল থেকে শুরু করে আপনার ডোমেস্টিক বলেন কিংবা আমাদের ইন্টারন্যাশনাল যে সিরিজ গেছে, নাহিদ রানা কিন্তু অসম বোলিং করেছেন এবং তার যে পেস, তার যে ডেলিভারি 150 পর্যন্ত তুলতে পারে, তো সেইটা যদি এখানে এক্সিকিউট করতে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ এখানে ভালো করবে। শাহিন শাহ আফ্রিদির যে এগারনেস বা দম্ভ বলি আমরা যাই বলি না কেন, সেটা চূর্ণ হয়ে যাবে। কারণ তার সঙ্গে আপনার ব্যাটিংটা খুব ভালো করতে হবে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু বিশ্বের অন্যতম এক্সপিরিয়েন্সদের একটা 100 টেস্ট খেলা রয়েছে, 50 টেস্ট খেলা বা তার অধিক টেস্ট খেলার প্লেয়ার কয়েকজন রয়েছে। মমিনুল 75 টেস্ট খেলে ফেলেছেন। তো এই যে রেকর্ডগুলো, এগুলো কিন্তু আপনার এক্সপিরিয়েন্স, আপনাকে মেধা প্রজ্ঞা আপনার এখন নিবেদন মানে করা, এক্সিকিউশন করার। এইখানে একটু জানতে চাইবো, বাংলাদেশ তো সবশেষ টেস্ট খেলেছিলেন গেল বছরের নভেম্বরে, লম্বা সময় বিরতি গেছে। এটা কি পরিকল্পনার অভাব, নাকি দীর্ঘ সময় পর যে আবার সাদা পোশাকের ক্রিকেটে নামা, এটা খেসারত কি দিতে হতে পারে? দেখুন, যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে যে একটা শিডিউল আগে থেকে ঠিক করা থাকে, এফটিপির ভেতরে থাকে এবং এইগুলি সব কিছুই হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। এখন তো আর টেস্ট আলাদা করে খুব একটা খেলা হয় না, যদি আপনার অ্যাসোসিয়েট যারা অন্য নেশনগুলি রয়েছে, যেমন জিম্বাবুয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, কিংবা আপনার আফগানিস্তান। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশ এই সিরিজগুলো আগে থেকেই সেট করা এবং গত নভেম্বরে যেটা খেলেছেন তার পরবর্তীতে যেটা ছিল আপনার কিন্তু T20 টুর্নামেন্ট ছিল, বিশ্বকাপ ছিল। আপনি সেই প্ল্যানে কিন্তু এগিয়েছেন, কিন্তু সেই প্ল্যানটা আপনার ব্যস্ত হয়ে গেছে, আপনি খেলেননি। তো সেই ক্ষেত্রে সেই যদি খেলার ভিতরে থাকতেন তাহলে কিন্তু আপনার ওই ফোকাস থাকতো না। এর পরবর্তী যেটা দুটো সিরিজ আপনি খেললেন, একটা পাকিস্তানের সঙ্গে এই সিরিজটা হওয়ার কথা ছিল মার্চে, কিন্তু তখন তারা এই মার্চে খেলতে চায়নি, কারণ অ্যাট এ টাইম যদি ওয়ানডে এবং বিশ্বকাপ শেষ করে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে যায় তাহলে তাদের পিএসএল টুর্নামেন্টটা করতে পারে না, T20 টুর্নামেন্ট। এই কারণে তারা দুই ভাগে এসেছে এবং এই মাঝখানে আমাদেরও 2 মাস বেশি গ্যাপ পড়ে গিয়েছে। তো এই 2 মাসের জন্য হয়তো আপনার বেশি ভুগতে হবে না। তো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেনি, মানে একটা ম্যাচ খেলেছে, সেই একটা ম্যাচ কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যানাফ না প্রস্তুত হওয়ার জন্য। অনেক ক্রিকেটার তো আপনার খেলার সুযোগ পায়নি, সেটা ওয়ানডে বা টুর্নামেন্ট বা এই সিরিজ থাকার কারণে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং T20 সিরিজ থাকার কারণে। আপনি নাহিদ রানার কথা বলছিলেন, নাহিদ রানা এখন বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে যারা সাবেক তারকা ছিলেন, যাদেরকে নাহিদ রানার আইডল মানেন, তারাও কিন্তু নাহিদ রানাকে প্রশংসায় ভাসাচ্ছেন। আজকে ফিল সিমন্স তিনি কথা বলেছেন, তিনিও তার প্রশংসা নাহিদ রানাকে রেখেছেন। তার সঙ্গে ফিরেছেন তাসকিন এবং শরীফুল টেস্ট দলে দীর্ঘদিন পরে। সব মিলিয়ে এবার পাকিস্তানের এগেনস্টে কি বাংলাদেশের মূল অস্ত্র সেটা কি পেস অ্যাটাক? বাংলাদেশের পেসাররা কিন্তু অলওয়েজ আপনার গত কয়েক বছর ধরেই আপনার টেস্টে, স্পেশালি যদি বলি টেস্টে আমরা খুবই ভালো একটা বোলিং সাইড এবং স্পিনেও যদি চিন্তা করেন এখানে যে স্পিনারদের জায়গা দিতে পারেন না। আপনার যেটা হচ্ছে মিরাজ খেললে এবং যদি বাহাতি আপনি খেলান তাহলে আপনার তাইজুল ইসলাম খেলবেন। তাইজুল ইসলাম হিউজ এক্সপিরিয়েন্স একজন বোলার এবং খুবই হাই কোয়ালিটি সম্পন্ন একজন বোলার। তিনি অভিষেক টেস্টেই কিন্তু আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিনি 5 উইকেট নেওয়া একজন বোলার। সেই ক্ষেত্রে তিনি ডোমেস্টিক এখানে যদি খেলা হয় অনেক লম্বা সেশন করতে পারেন, ডেলিভার দিতে পারেন। আবার যদি আপনার নাইম হাসানের কথা চিন্তা করেন, শ্রীলঙ্কায় গলে দিতে দেখেছেন একেবারে ফ্ল্যাট উইকেটে তিনি কীভাবে ডেলিভারি দিয়ে ওখানে কত ভালো বোলিং করেছেন। তো যেই সুযোগ পাক আমার মনে হয় যে এবং এই দুজনই ভালো করবেন বা তিনজনই ভালো করবেন। তার সঙ্গে তিনজন তো আপনি স্পিনার খেলাতে পারবেন না, দুজন খেলাতে হবে, আর পেসার আপনি তিনজন খেলাবেন এখানে। যদি খেলায় তিনজনকে তাহলে আপনার এখানে রয়েছে তাসকিন, তার সঙ্গে আপনার নাহিদ রানা এবং সঙ্গে বাহাতি শরীফুল। এখন শরীফুলের খুব ছন্দে থাকে একজন বোলার। এই মুহূর্তে তাকে যদি আপনি যে ফর্ম্যাটই খেলান না কেন সে কোনো না কোনো সেশনে আপনাকে ব্রেক থ্রু দেবে এবং ভালো রেজাল্ট আউটপুট বের করে নিয়ে আসবে। একই সঙ্গে নাহিদ রানা তার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হলো তার থ্রেট, গতি, এবং গতি পেস কিন্তু সবসময় যে কোনো ব্যাটারের জন্যই একটা হুমকি, যে কোনো ব্যাটারের জন্য পৃথিবীর। কারণ তার যে বোলারের পেস 145, 46, 44, 43 এই মধ্যে রাখতে পারে, ওই সময় যদি শুধু সামান্য ভেরিয়েশন আনতে পারে, মানে সুইং কিংবা আপনার ইয়র্কার এইসব ডেলিভারি দিতে, যদিও সীমিত ওভার ছাড়া টেস্টে লাইন লেনটা খুবই ইম্পর্টেন্ট এবং একই চ্যানেলে ডেলিভার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, সেটা করে থাকবেন এবং এটা করতে 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 তার ব্রেক থ্রু করবেন এবং নাহিদ রানা সেই জায়গা থেকে আমার
মানে বাংলাদেশ দলকে খুব ভালো জায়গায় নিয়ে যাবেন এখানে এই সেশনগুলোতে। আর আপনি যেটা বললেন যে তাসকিন আহমেদ অনেকদিন পরে টেস্ট খেলতে নামছে, এটা একটা কনসার্নের জায়গা। তার আমরা জানি যে তার পায়ের যে গোড়ালি রয়েছে সেই গোড়ালির হাড় বৃদ্ধির কারণে ব্যথা হয়। তিনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে দ্যাটস গ্রেট, আর যদি কন্টিনিউ না করতে পারেন, মাঝখানে যদি ব্যথা অনুভব করেন, তাহলে কিন্তু খুব বেশি স্পেল করতে পারবেন না। তারপরে তাসকিন থাকা মানে একটা থ্রেড তৈরি হয়, অভিজ্ঞ পেসার দলে থাকা মানে আপনার ইউনিটটাকে সমৃদ্ধ করা, এবং সেটাই হবে আশা করি এখানে। আপনারা তো মাঠে গিয়েছেন, দেখেছেন, যতটুকু আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি এবারের উইকেটটা কিছুটা গ্রিন উইকেট হচ্ছে, পেসাররা যেখানে বাড়তি সুবিধা পাবে। এইটা কি বাংলাদেশের পেস লাইন আপকে মাথায় রেখে করা কিনা? সঙ্গে আরেকটা কোশ্চেন করব, শাহিন শাহ আফ্রিদি তিনি প্রেস কনফারেন্সে এসে সরাসরি বলেছেন, নাহিদের ভীতির কথা তিনি জানিয়েছেন যে নাহিদ যদি খারাপ বল করে তারা খুশি হবেন, বা তারা বলেছেন আমরা আশা করব নাহিদ এই ম্যাচে খুব একটা বেশি ভালো করবেন না। এটা কি আসলে নাহিদ ভীতি, নাকি এটা তাদের একটা ট্র্যাপ বা স্ট্র্যাটেজি? ট্র্যাপ না, এত গতিসম্পন্ন একজন বোলার যদি থাকে তখন সেই বোলারকে ফেস করা ব্যাটারদের জন্য আসলে একটা প্যানিক রান। পাকিস্তান দলের এখানে কিন্তু সবাই খুব বেশি এক্সপেরিয়েন্স না, আবার একেবারে কম এক্সপেরিয়েন্সও নয়। টেস্টে এখানে হয়তো 4 জন বোলার ব্যাটার রয়েছেন যারা এখন অভিষেক হয়নি বা তারা নতুন, তাদের দলে সংযুক্ত করা হয়েছে এবং তারা পরবর্তীতে হয়তো খেলবেন। তাদের ডোমেস্টিক কাঠামো কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক কাঠামোর থেকে ভালো। সেই ক্ষেত্রে পাকিস্তানের ইউনিটটাকে একেবারে ছোট করে বা খারাপভাবে দেখার সুযোগ নেই। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে নাহিদ রানাকে যেটা বলেছেন, প্রতিপক্ষ তো চাইবেনই যে তার অপোনেন্ট যারা খেলবেন তাদের বোলিং বলেন ব্যাটিং বলেন তারা খারাপ করে। তো নাহিদ রানা ওরা চাইলেই তো হবে না, আর শকুনের দোয়ায় গরু মরে না। তো ঠিক একই বিষয় হচ্ছে যে ওই শাহিন শাহ আফ্রিদি যদি বলেও থাকেন, যেটা বলেছেন যে নাহিদ রানা তাদের যে মানে আগ্রাসী ভাব রয়েছে এবং তার যে স্পিড রয়েছে বোলিংয়ের, সেই ডেলিভারিগুলি তিনি না দিতে পারেন। তিনি তো পাকিস্তানেই দিয়ে এসছেন, তো বাংলাদেশে তার কন্ডিশনে সে দিবেন না কেন? অবশ্যই দিবেন। তিনি পিএসএল যদি দিতে পারেন তাহলে বাংলাদেশের আপনার এখানে নিজের অনেক বেশি ফ্ল্যাট উইকেট থাকে, অনেক ফ্ল্যাট উইকেট থাকে, এখানে পারবেন না? অবশ্যই পারবেন। আর যেটা বললেন আপনার পেস বোলিং ইউনিটের কথা মাথায় রেখে গ্রিন টপ বানানো হয়েছে কিনা, এই গ্রিন টপ অনেকদিন ধরেই আমাদের চিন্তা করা হচ্ছে, এবং এখন থেকে দেশ বিদেশ সব জায়গায় যেন একটা স্পোর্টিং কন্ডিশনে খেলা যায় এবং সামগ্রিক উন্নতি হয়, সব জায়গাতে যেন ভালো করতে পারে, সেই কথা চিন্তা করে এখনও উইকেটগুলি বাড়ানো হয়। এই যে আজকে যে উইকেটটা দেখেছেন একেবারে গ্রিন, এই গ্রিনটা কালকে হয়তো থাকবে না, আরেকটু ছেড়ে দেবে এবং পরের দিন ম্যাচের দিন সকালবেলা আরেকটু হয়তো ছাটা হবে, কিন্তু তারপরও যে ঘাস থাকবে সেই ঘাস আপনার একটা উইকেটকে স্পোর্টিং লুক দিবে। সেই স্পোর্টিং লুকে আপনার যদি ইভেন থাকে, বোলিংটা ইভেন হয়, তাহলে খুবই ভালো একটা থাকবে, কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনে ভালো করবে বাংলাদেশ দল। বাংলাদেশের পেস এবং স্পিন বোথ, মানে 4 জন বা 5 জন যদি বোলার খেলে, 5 জনই খেলবে হয়তো অলরাউন্ডার কোটা সহকারে, মিরাজ যেহেতু অলরাউন্ডার, তো 5 জন খেললে তখন কিন্তু আপনার জন্য খুবই এফেক্টিভ হবে। তার সঙ্গে মমিনুল গত 1.5-2 মাস ধরে বোলিংয়ের প্র্যাকটিসটা করেছেন ব্যাটিংয়ের সঙ্গে, অপশনাল তিনি কিন্তু বোলিং করলে উইকেট পান। আমরা বিগত সময় দেখেছি সেই এফেক্টিভ বল করতে পারে। সিকান্দার ভাই, যদি মাঠ থেকে একটু মাঠের বাইরে আসতে চাই, তামিম ইকবাল খুব কম সময়ের জন্য এসেছেন, 3 মাসের জন্য, এবং অ্যাডহক কমিটি একটা নির্বাচন করবেন, কিন্তু এই সময়টায় আমরা দেখছি যে একটা মেইল প্রথা, বিশেষ করে দল ঘোষণা হচ্ছে মেইলে, অ্যাডহক কমিটির যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো জানানো হচ্ছে মেইলে। কি সিদ্ধান্ত হলো, কেন হলো, সেটা আপনারা পাল্টা কোশ্চেন আমরা করতে পারছি না সাংবাদিকরা, এই বিষয়টা কিভাবে দেখেন? বিষয়গুলো এখন যেটা করছেন ওনারা, আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে ওনারা কোনো বিতর্কে জড়াতে যাচ্ছেন না। এই মুহূর্তে যদি ওনারা প্রেস কনফারেন্সে আসেন তাহলে আপনার অনেকগুলো কোশ্চেন হবে, কেন এটা, কেন ওইটা। ওই একটা কথা থেকে উত্তর দিতে গিয়ে সেই কথাটার হয়তো আপনার আরেকটা মিনিং তৈরি হবে, এবং সেখান থেকে যে বিতর্কগুলি তৈরি হবে সেটা অ্যাভয়েড করার জন্য তারা হয়তো এই কৌশল নিয়েছেন। বাট এটা জার্নালিজম কিংবা কোনো কিছুর জন্যই আসলে স্বচ্ছ জবাবদিহিতা নয়। আপনি যখন বোর্ড প্রেসিডেন্ট কিংবা বোর্ডের কোনো কমিটিতে থাকবেন তখন আপনার অবশ্যই আপনার মুখপত্র হোক কিংবা আপনি হন, যেই হোক, প্রেসিডেন্ট হোক বা অন্য কেউ, ডিপার্টমেন্টের হেড হোক, অবশ্যই প্রেস কনফারেন্সে আসা উচিত এবং প্রেস কনফারেন্সটা আনুষ্ঠানিকভাবে হওয়া উচিত। এবং ছোট ছোট বিষয়গুলো হলেও আপনার খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়নি, আজকে যেটা হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, আগের দিন যেটা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ তেমন কিছু না। এই মিটিংগুলো আসলে প্রেস কনফারেন্স করে 2-1টা জবাব হয়তো দেওয়া যায়, কিন্তু ওনারা হয়তো 3-4টা কোশ্চেনের বেশি নেন না। লম্বা সময় সেশন হলে যেরকম হয়, যখন বড় সিদ্ধান্তগুলি থাকবে তখন অবভিয়াসলি তাদের প্রেস কনফারেন্স ফেস করা উচিত, এবং মিডিয়া যারা থাকবে তারা তো জবাবদিহি চাইবেন। এই জবাবদিহি চাওয়া মানে আপনাদেরকে ছোট করা নয়, আপনাদের কাছ থেকে কারণ জানা, ব্যাখ্যা জানা, যেটা জাতির উদ্দেশ্যে আপনারা ডেলিভার দেবেন, এবং যদি স্বচ্ছ হন বা অস্বচ্ছ কোনো কিছু থাকে সেটার আপনার সঠিক ব্যাখ্যাটা দিবেন, সেটা সবাই জানতে চায়। বিকজ অফ দিস ইজ দ্য পাবলিক প্রপার্টি, নট দ্য প্রাইভেট প্রপার্টি। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সো এটা সরকার সরাসরি বাজেট দেয় না, কিন্তু সরকারি
অঙ্গ সংগঠন, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা কার অধীনে? সরকারি একটা সংস্থা, মিনিস্ট্রি এবং আপনার জাতীয় ক্রীড়া পরিষদ যেটা রয়েছে তার আন্ডারে। সো আপনাকে এগুলো মেনটেন করতে হবে এবং জবাবদিহির জায়গা থাকতে হবে। আর জবাবদিহির জায়গা হলো আপনার মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স ফেস করা। আপনার সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় হয়, সপ্তাহে হলেও আপনাকে ব্রিফ করতে হবে। একটা বিষয় আমরা জানতে পেরেছি, এই যে অ্যাডহক কমিটির চতুর্থ মিটিং যেটা ছিল, এটা গতকালই সম্পন্ন হয়েছে এবং দীর্ঘ 5 ঘন্টা ধরে গতকাল মিটিং হয়েছে, কিন্তু সেটা মিডিয়া জানানো হয়নি। আজকে সেটা একটা মিটিংয়ের কথা বলা হয়েছে এবং আজকে অল্প সময় মিটিং হয়েছে, তারপরে সেই বিষয়গুলো জানানো হয়েছে। কালকের মিটিংটা যদি হয়ে থাকে সেটা কতটুকু সত্য, আর যদি হয়েই থাকে তাহলে কেন সেই লুকোচুরিটা করা হলো? লুকোচুরির বড় ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউশন তো থাকে, একটা সিদ্ধান্ত নেওয়ার পরে যখন আর একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এবং এই সিদ্ধান্তগুলো পেন্ডিং থাকে, যে কনক্রিট সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আপনার কাজ করেছেন, যেমন আপনার 192 জন আপনার কাউন্সিলর হবে, সবগুলি কাউন্সিলর আপনার চূড়ান্ত করতে পারেননি, এই জন্য মিটিংয়ের কোনো কিছু আপনাকে জানানো হয়নি। এবং আজকে যেটা, এই জন্যই আপনি যেটা আমরা বলছি লুকোচুরি এই করার কারণ হলো এইগুলি কনক্রিট না হওয়ার কারণে তারা এটা জানায়নি। আর যখন আজকে আপনি একদম পুরো কাউন্সিলরগুলি চূড়ান্ত করে ফেলেছেন, বাকি দুটো সিদ্ধান্ত তো একেবারে মাইনর। একটা হচ্ছে 64টা জেলার যেসব কোচ ছিলেন, ডিস্ট্রিক্ট কোচ, তাদের যারা মেয়াদ শেষ হয়ে গেছে, চুক্তির মেয়াদ, এবং তারা যারা অ্যাপ্লাই করেছেন এবং তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে নতুন করে আপনার চুক্তিতে আনা, সেই ব্যবস্থা করা। তার সঙ্গে আর একটা হচ্ছে আম্পায়ার্স এবং ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ 3 মাস বৃদ্ধি করা হয়েছে। এটা তো গুরুত্বপূর্ণ অতটা না। এই দুটো জিনিস আপনার মূল ছিল আপনার কাউন্সিলর 192টা। সেটা হচ্ছে যে আপনার ক্লাবগুলো কি এগুলি বাছাই করা, কোথায় থেকে নেবে, ডিস্ট্রিক্ট থেকে কি আছে, এগুলি অনেক ব্যাপার থাকে, চূড়ান্ত করা হয়নি দেখে গতকালকে হয়তো জানানো হয়নি। কারেক্ট। এবং আপনার আমার অনেক কিছু ব্যাপার আছে যেটা হয়তো আমরা ভেতর থেকে, বাইরে থেকে দেখছি না, তারা ভেতরে অনেক কিছু হয়তো জিজ্ঞেস করছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে খোঁজ নিচ্ছে, কাদেরকে কি হবে, কাদেরকে ঠিক করলে মানে কাদেরকে নিলে ভালো হবে, এসব হয়তো তাদের প্ল্যান থাকে। প্রত্যেকটা দেশই তো এরকম থাকে। আমরা যদি দেখি যে যারা রয়েছেন নির্বাচনে আসবেন, তাদের পছন্দ মতো কাউন্সিলরই তো তারা চাইবেন যে আসুক এখান থেকে। আবার নির্বাচিত প্রক্রিয়া যদি আসে, তাহলে সেই নির্বাচিত প্রক্রিয়াটা কি, নির্বাচিত জেলা এবং ডিভিশন যারা রয়েছেন তাদের যে অ্যাডহক কমিটি রয়েছে, সেখান থেকে দ্রুত ভিত্তিতে নির্বাচন দিয়ে 7 দিন হতে পারে, অনেক কিছু সব জেলায় একসঙ্গে যদি চাই যে আমরা সব জেলায় একসঙ্গে নির্বাচন করে ফেলবো এবং বা 2 দিনে 3 দিনের মধ্যে করে ফেলবো, ম্যাটার অফ 7 ডেজ। কীভাবে 7 ডেজ? আপনি সেটা হচ্ছে যে আপনি জাস্ট একটা কমিটি গঠন করবেন, তারা আসবে, কারণ এটা তো বোর্ডের নির্বাচন কিংবা অন্য কোনো ফেডারেশনের নির্বাচন না, আপনার ডিভিশনগুলি বা জেলা পর্যায়ে যেটা খুব ছোট পরিসরে হয়, এইটা আপনার অনেকটা মনোনয়নের মতোই হয়। আপনি প্রজ্ঞাপন দিবেন, প্রজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাউন্সিলর চাবেন, ওখান থেকে কাউন্সিলর ভোট দিবে, নির্বাচন হয়ে যাবে। অথবা আপনার অনেকটা সিলেকশন প্রক্রিয়ার মতো হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কাউন্সিলরগুলো যদি নির্বাচিত কমিটি থেকে আসতো তাহলে ভালো হতো। সেটা হয়তো আসবে না, কিন্তু অ্যাডহক কমিটির কেউ যেন কাউন্সিলর না হন। এটা যদি হয় তাহলে আবার বিতর্ক তৈরি হবে, তাহলে আবার সেই প্রশ্ন উঠবে যে তাহলে আমিনুল ইসলাম বুলবুল কি করেছিলেন। এক্স্যাক্টলি, যে একই ঘটনার পুনরাবৃত্তি এখানেও হচ্ছে। অবশ্যই এখন বর্তমানে বাংলাদেশে এক খুব হট একটা টপিক, সেটা হচ্ছে হামজা চৌধুরী, ফুটবলের মহাতারকা তাকে বলা হচ্ছে বাংলাদেশের, এবং তিনি দেশে এসেছেন খুব স্বল্প সময়ের জন্য। তার আজকে বিসিবিতে যাওয়ার কথা ছিল, যেটা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে একটা ফুটবল খেলার কথা ছিল। আমরা দেখছিলাম প্র্যাকটিসের সময় ক্রিকেটাররা ফুটবল নিয়ে প্র্যাকটিস করছিলেন, যদিও তাদের এটা নিয়মিত একটা অনুশীলনের অংশ, তারপরও আজকে তাদেরকে অনেকটা ফুরফুরে দেখাচ্ছিল এবং তাদের সঙ্গে হামজা চৌধুরীর দেখা করার কথা ছিল। হামজা ব্যস্ততার কারণে আসতে পারেননি, ক্রিকেটারদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সেই জায়গা থেকে হামজা চৌধুরী মিরপুর 10 পর্যন্ত এসে তারপরে আবার ফিরে গেছেন। আমরা তামিম ইকবালের এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, যে ক্রিকেটারদের পেশাদারিত্বের জায়গা, যেমনটা আমাদের রিপোর্টার রেদাউন শাওনও বলছিলেন যে সেই জায়গা থেকে যদি একজন ব্যাটসম্যান অনুশীলন করে, সে সময় হামজা চৌধুরী চলে যান, মনোযোগের বিঘ্ন ঘটবে। আসলে এই পর্যন্ত ঠিক আছে, হামজা চৌধুরী যখন মিরপুর 10 পর্যন্ত চলে আসলেন, সেই সময় ক্রিকেটারদের সঙ্গে দেখা না করিয়ে এখন যিনি সভাপতি তামিম ইকবাল খান, তিনি যদি তার অফিসে ডেকে এনে দেখাটা করতেন, সেক্ষেত্রে কি বা তার যে আসার যে বিষয়টা, তিনি হোটেল থেকে মিরপুর পর্যন্ত আসছেন, সেই জায়গাটা সমান রক্ষা হতো কিনা? এটা আমি একদম নিশ্চিত না, তবে যেটা হচ্ছে সেটা আমার ধারণা, তিনি বিজ্ঞাপনের শুটিং শেষ করে অন দ্য ওয়েতে ছিলেন। তো এই অন দ্য ওয়েতে তিনি যখন আসছেন 10 নম্বর পর্যন্ত, তখন প্র্যাকটিস শুরু হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস আসলে বিঘ্ন ঘটালে ওখানে 100টা মিডিয়া রয়েছে, 100টা মিডিয়া যখন আপনার ফোকাস করতো, কালকে যদি পরশুদিন যদি শুক্রবার যে ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচে যদি আপনার কোনো রকম একটু খারাপ করেন, তাহলে কচু কাটা হবে, মানে কাটা ছেড়ে এমন বেশি ব্যবচ্ছেদ হবে, সেই ব্যবচ্ছেদ আপনি নিতে পারবেন না। এরকম অতীতের ঘটনা অনেক কিছু রয়েছে। আমরা দেখেছি নিউজিল্যান্ডে
যেটা হচ্ছে একটা সফরের জাস্ট ব্যাচের আগের রাতে একটা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছিল এবং সেই মোড়ক উন্মোচন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নাজমুল হাসান পাপন বিকজ অফ একটা বই যার বই উন্মোচন করা হয়েছিল তিনি আসলেই ওই রাতে ওই জায়গায় যত বড় লেখকই হন আর যাই হন না কেন এবং যত বড় বোর্ড প্রেসিডেন্ট হন আপনি খেলার আগের দিন এটা করতে পারেন না। এবং একইভাবে যদি আজকে তামিম ইকবাল এখানে ওই সময় করতো তাহলে তার প্র্যাকটিস বিঘ্ন ঘটিয়ে যদি এখানে তাকে মাঠে হাজির করা হতো তাহলে নানা রকম সমালোচনার একটা পড়ার সম্ভাবনা ছিল। বরঞ্চ তাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটার অনুযায়ী তারা হয়তো আবার আসবেন। এমন হতে পারে যে ম্যাচের দিন তিনি চলে এসে শুক্রবার যদি তার সময় থাকে এসে হয়তো ইন্সপায়ার করে গেলেন। এই করলেন ইন্সপায়ার কি এখানে যারা রয়েছেন তারা তো এখন যারা খেলছেন তারা তো বড় তারকা, বিগ তারকা, বাট ক্রিকেট আমাদের এই ফ্যাটার্নিটিতে অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়া প্লাস ইউরোপে যদি ইংল্যান্ডের কথা চিন্তা করেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ক্রিকেট ওখানে বেশ জনপ্রিয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ফুটবল অনেক জনপ্রিয় সারা গ্লোবাল গেম। তো এই গ্লোবাল গেমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যদি চিন্তা করা হয় উনি যে লেভেলে হামজা খেলেছেন সেখানে বিগ প্লেয়ার এবং ডিভিশন ওয়ানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। তো সেই ডিভিশন ওয়ানের একজন প্লেয়ার যখন বাংলাদেশের খেলেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু একটা ক্রেজ তৈরি হয়েছে এবং নতুন নতুন আমাদের বিদেশে যারা প্রবাসী রয়েছেন ফুটবলের চেহারাটাই বদলে গেছে। হ্যাঁ, ছেলেরা আসছেন, যদিও আমরা এখনো আউটপুট পাইনি, রেজাল্ট পাইনি, তবে অদূর ভবিষ্যতে আমরা নিশ্চয়ই পাবো। তবে হামজা চৌধুরী অবশ্যই মাইন্ড করেন, তিনি পেশাদার একজন ক্রিকেটার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে এরকম হতো না, কারণ অবশ্যই কথা বলে নিয়েছেন। অবশ্যই কথা বলেছেন। আমি বলছিলাম যে তামিম ইকবাল তার নিজের অফিসে অন্তত পক্ষে তাকে এসে তামিম ইকবাল তাদের যে বোর্ডের যারা অ্যাডহক কমিটির মেম্বার রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফিরিয়ে দিতে পারতেন কিনা? এটা করতে পারতেন, এটা করা গেলে খারাপ হতো না। কিন্তু ঘটনা হলে এই যে তিনি এসছেন এই ফোকাসটা যদি আবার নড়ে যায়, মানে আরও 10 জন আসে, মিডিয়া এতে যায়, ক্রিকেটের প্র্যাকটিসের থেকে করে, তার যদি একজন এসে পূর্ণাঙ্গ রূপে যদি একটু মানে শেয়ার না করতে পারে তাহলে একরকম হয়। এমন হতে পারে যা টিম হোটেলে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কারণ একই জায়গায় হয়তো তারা রয়েছেন হোটেলে, কারণ বাংলাদেশ দল ওখানে রয়েছে, হামজা চৌধুরী ওখানে গিয়ে তাদের সঙ্গে এই রাতে হয়তো ডিনার করছেন কিনা আমরা জানি না, হতেও পারে। সো এমন প্ল্যান যদি থাকে তামিমের তাহলে সেটা ইতিবাচক অনেক দিক। নিজেদের মধ্যে এই ক্রিকেটারদের হামজা যদি ইন্সপায়ার করতে পারবো না, কিন্তু তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি করা, ফুটবলকে আরও বেশি ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফুটবলকে একটা জায়গায় ব্যালেন্সে নিয়ে আসা, ফোকাসে নিয়ে আসা, কাছাকাছি রাখা এবং প্রত্যেকটা গেমের সাথে প্রত্যেকটা গেমের একটা বন্ধুত্ব তৈরি করা। একজন প্লেয়ার হিসেবে হয়তো তামিম ইকবাল সেই চিন্তা এটা হয়তো করেছেন। এখানে ইন্সপায়ার করে বাংলাদেশ ক্রিকেট টিমকে ইন্সপায়ার করার জন্য আনেননি। আবার ধরেন আমিনুল হক, তিনি একজন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল এবং বাংলাদেশের অন্যতম সেরা গোলকিপারদের একজন, তিনি কিংবদন্তি। তো সেই কিংবদন্তি যখন সব কিংবদন্তি একসঙ্গে থাকবেন তাদের স্পোর্টসটাকে তারা ফ্ল্যারিশ করার চেষ্টা করবেন। আমিনুলের ফুটবল, তামিমের ক্রিকেট, তো সব কিছু মিলিয়ে যদি আপনার দুটো গেমই রাইজ করে সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়াতে যদি ফুটবল ভালো করে তাহলে আমাদের অ্যাচিভমেন্ট, আমরা এটাকে এনজয় করবো বেশি। সো তারা হয়তো এই প্ল্যান করেই একটা সমঝোতার জায়গায় পৌঁছাচ্ছে। কিন্তু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। 2 শব্দে একটা উত্তর জানতে চাবো। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রথম টেস্টে কাকে এগিয়ে রাখবেন, বাংলাদেশ নাকি পাকিস্তান? আমি স্বাগতিক দেশ হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখবে। পুরো প্যাকেজ হিসেবে বাংলাদেশ বেস্ট টিম এখন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে আড্ডা দেবো, আবারও কথা হবে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে আমরা আবার গল্প করব।